মানবিক করিডোরের পক্ষে বলায় অনেক নেগেটিভ কমেন্ট আসছে। নরমালি আমার ইয়াতে এত নেগেটিভ কমেন্ট আসে না। পরে আমি যেটা দেখলাম যে এটা হচ্ছে আ আমাদের ল্যাক অফ নলেজ অন ইট। এবং আমি যে সমস্ত বিজ্ঞ আলোচকরা বিভিন্ন টক শোতে আসেন মেইনস্ট্রিম মিডিয়াতে তারা শুধু কোনটা কি হইলে কি হবে এটা বলতেছেন। বাট বাংলাদেশের কি করণীয় এই মুহূর্তে? এইটাই কিন্তু তাদের কাছে মেইন জিনিস আসতে হবে এই সিচুয়েশনে বাংলাদেশের কি করণীয়? আমি মনে করি হুম, আমার ক্ষুদ্র নলেজ থেকে তাদের নলেজ অনেক বেশি। আমি আশা করেছিলাম কিছু সিনিয়র মিলিটারি অফিসার, কিছু সিভিলিয়ান বা একাডেমিক তারা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছে। কিন্তু বাংলাদেশের কি করা উচিত? আমি শুধু একমাত্র কিছুদিন আগে একজন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ রিটায়ার্ড উনার একটা স্টেটমেন্টে একটা বোল্ড দেখলাম যে বাংলাদেশে কি করা উচিত। একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ যে ডিপ্লোমেসি মিয়ানমারের সাথে সো ফার করেছে সেটা হচ্ছে আমাদেরকে ইন্ডিয়া যেভাবে অ্যাডভাইস করেছে আমি সেভাবে করেছি। এর মধ্যে অনেক ভুল ডিসিশন আমরা নিয়েছি। বাট এই মুহূর্তে এই ভুল ডিসিশন গুলোকে শুদ্ধ করার সময় এসছে যেহেতু এটা প্রফেসর ইউনূসের আন্ডারে। আমি ১ম এই বলি যে ইউএনডিপি কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছে যে আমাদের এই যে আরাকান যে অংশটা রাখাইন যেটা আ হুম, আ এটা হচ্ছে প্রদেশটার নাম ছিল আরাকান। এখানে 65 to 70% হচ্ছে দরিদ্র সীমার নিচে। 85% কৃষিকাজ করে। এখানে গত বছরে যুদ্ধের জন্য অনলি 20% জমি কাল্টিভেটেড হইছে। সো তারা প্রেডিক্ট করেছে যে এখানে একটা বিশাল একটা মানবিক সমস্যা হবে, খাদ্য সংকট হবে, ফেমিন হবে। সো এইটার জন্য মানে এই জিনিসগুলোর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কিন্তু। এটার সাথে রাজনীতি এটা হচ্ছে এই দেশের আমাদের পাশের দেশের মানুষগুলো একটা আ ফ্যামিনের মধ্যে পড়তে যাচ্ছে। সো এইটার জন্য যে করণীয় সেটা নিয়ে কাজ করতে হবে। এখন কাজ করার জন্য কি আছে? এখানে বলেছে যে এখানে আবার দেখতে হবে যে এই ফেমিনটা আবার যে আ ইয়ার যে গভর্নমেন্ট যেটা আছে আ আ আ কি বলে? মায়ানমারের যে জান্তা গভর্নমেন্ট আছে তারা আবার এটা ফেমিনটা হওয়ার জন্য সাপোর্ট করতেছে যাতে এখানে কোন আউটসাইড থেকে কোন সাহায্য সহযোগিতা না আসে। এটাকে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি বলব না। ইনডাইরেক্টলি চায়না এবং ভারত সাপোর্ট করতেছে। ইনডাইরেক্টলি। আমি বলব না ডাইরেক্টলি। সো এই সিচুয়েশনটা যখন হয় কারণ এই আরাকান আর্মি প্লাস হচ্ছে তাদের 3 ব্রাদারহুড অলরেডি 80 to 90% এলাকা দখল করে আছে। আরাকানের 90% আছে কিন্তু ২ টা ইম্পোর্টেন্ট পোর্ট একটা হচ্ছে সিতওয়ে যেটা আগে ছিল আকিয়াব এবং আরেকটা হচ্ছে চকফু। এখানে ডিপ সি পোর্ট আছে হচ্ছে এবং আ চায়নার আছে হচ্ছে গ্যাস এবং তেলের পাইপলাইন আর ইন্ডিয়ার আছে হচ্ছে একটা করিডোর যেখান দিয়ে তারা সেভেন সিস্টারে মালামাল সাপ্লাই করে। আম আ তাদের একটা ওই কালাদান নদী দিয়ে। সো এই সিচুয়েশনে আমাদের কি করণীয়? একটা জিনিস বুঝতে হবে যে আমরা এতদিন মায়ানমারের সাথে যে ডিপ্লোমেসি করেছি সেই ডিপ্লোমেসি ইস এ ফেইলিউর ডিপ্লোমেসি। ফেইলিউর ডিপ্লোমেসি কি জন্য? তারা কিছুদিন পরে আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। তাদের নিজেদের যুদ্ধের জন্য তারা মর্টার শেল করেছে, আর্টিলারি শেল আমাদের এলাকায় এসে পৌঁছেছে। আমাদের নৌযানের উপরে গুলি করেছে। ইভেন আরাকান আর্মি যখন আমাদের স আ বা ইয়াদেরকে লোয়ার লেভেলে আমাদের আম আ যে আছে ফিশারম্যান আছে তাদেরকে ধরে নিয়ে গেছে, মুক্তিপণ আদায় করেছি। এই জিনিসগুলোর উপরে কন্ট্রোল আমাদের নাই কি জন্য? কারণ আমাদের অন গ্রাউন্ড এ আমাদের যে কন্ট্রোল নেওয়ার কথা ছিল সেই কন্ট্রোলটা নাই। এখানে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যারের একটা ভিডিও আমার ইয়াতে আছে। উনি বলেছেন যে আমরা কিভাবে মায়ানমারের যে আমাদের যে আ সিচুয়েশনটা আমরা একটাও ঠিকমতো করতে পারিনি। উনি ১ম এ বলেছেন ২০১৭ সালে যখন এখানে ২০১৭ তে যখন ১ম ইনফ্লাক্স অফ রোহিঙ্গা যখন আসে, তখন আমাদের এটা অ্যাকসেপ্ট করা উচিত হয়নি। সেম জিনিস উনি উদাহরণ দিয়ে বলেছেন যে গাজাতে এত কিছুর পরেও মিশর কিন্তু ইচ্ছা করলে মুসলমান ভাই তারা দিতে পারে, তারা দেয় নাই। কি জানে? কারণ একবার যদি দিয়ে দেয় এটা আর নিতে পারবে না। এখন বাংলাদেশের সেম সিচুয়েশন হচ্ছে। বিকজ আমাদের নির্বুদ্ধিতা এক্সকিউজ মি নির্বুদ্ধিতা প্লাস হচ্ছে আমরা ভারতের অ্যাডভাইসে শুনেছি। ভারতের অ্যাডভাইস কি? ভারতের অ্যাডভাইস ছিল হচ্ছে সরকারের পক্ষে। এই কারণে ২০২২ সালে কিন্তু এই আরাকান আর্মি তাদের প্রধান আমাদেরকে অফার দিয়েছিল যাতে আমরা মানবিক সাহায্য দেই এবং তাদেরকে সাপোর্ট করি এবং তাহলে তারা ফিউচারে এই রোহিঙ্গাদেরকে জনগোষ্ঠীকে নিয়ে যাবে। আমরা তখন ভারতের অ্যাডভাইসে এই জিনিসটা করি নাই। আমরা স্টিল জান্তা সরকারের সাপোর্ট করেছি। এখন একটা জিনিস বুঝতে হবে যে তারপরে ২৪ সালে কি হলো? তাদের ৩ সপ্তাহের জন্য বর্ডার ওপেন ছিল। তাদের প্রায় ২৫০-৩০০ লোক আমাদের এখানে চলে আসছে। আমরা দেখতেছি যে এখানে আরাকান আর্মি
দেশের কন্ট্রোল নিয়ে নিচ্ছে, আমরা স্টিল ওই জান্তা সরকারের পক্ষে নিচ্ছি। দিস ইজ রং ডিসিশন। এবং এই ডিপ্লোমেসির কারণে এখন পর্যন্ত আমরা কোনো লাভবান হচ্ছি না, কারণ গ্রাউন্ডে আমার কোনো স্ট্রেংথ নাই। এখানে যারা বলতেছেন যে বাংলাদেশের এখানে যদি আমরা করিডোর দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ইয়া হবে, এটা একটা ভুল ধারণা। এই যে ফেমিন যেটা হবে, আমরা সবাই জানি 1,30,000 কিন্তু গত 8-9 মাসে এসেছে। কারণ কি? কারণ একটাই যে আরাকান আর এই আমরা কয়েকটা গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে, ভারতীয় বুদ্ধিতে আমরা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে পাঠিয়েছি সরকারের পক্ষে যুদ্ধ করার জন্য। এই সরকারের পক্ষে যারা যুদ্ধ করতে গেছে তারা আরাকান আর্মির সাথে যুদ্ধ করেছে, অনেক লোকজন মারা গেছে দুই পক্ষের। সো দুইজনের মধ্যে একটা টেনশন আছে। সো একই সময়ে এখন যদি একটা ফেমিন হয়, এই যে এখনো 6 লাখ লোকজনের মধ্যে 6 লাখ প্লাস লোকজন আছে, তারা আবার এদেশে চলে আসবে। এবং এটা আরাকান আর্মি, ওই যে বললাম যে 2022 সালে তারা বলেছিল যে আমাদেরকে হেল্প করলে তারা রোহিঙ্গা কিনবে, তারা এই স্ট্রেন্থ থেকে ফেরত ব্যাক করেছে। কি কারণে? কারণ তাদের স্ট্রেংথ এখন বৃদ্ধি পেয়েছে, তারা এখন 90% জমি দখল করে আছে, তাদের স্ট্রেংথ এখন বেশি। তখন তারা এখন আর এই রোহিঙ্গাদের নেওয়ার ব্যাপারে কথা বলতেছে না, বিকজ আবার পোর ডিপ্লোমেসি। আর পোর ডিপ্লোমেসি কি জন্য? আমাদের ওখানে গ্রাউন্ডে কোনো স্ট্রেংথ নাই। এখন আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, যে ব্রিগেডিয়ার সাখাওয়াত কিছুদিন আগে বলেছেন যে লুক ইস্ট, সরি, আমাদের লুক ইস্ট পলিসিটা ফেল করেছে, আমাদের ওয়েস্টের দিকে তাকাতে। ওয়েস্ট কি? আমরা সবাই আমেরিকার বার্মা অ্যাক্টের কথা যেটা জানি, এই বার্মা অ্যাক্ট বর্তমানে কিন্তু এফেক্টিভ আছে এবং কার্যক্রম চলতেছে। এই অন গ্রাউন্ডে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য করতেছে। এখানে তাদের একটা কক্সবাজার একটা এস্টাবলিশমেন্ট আছে। আপনারা খেয়াল করে দেখেন, স্টার্লিং কিন্তু প্রথমে এসে কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে। কি কারণে? কারণ টু সাপোর্ট দ্যাট ওয়ার। সো এই সিচুয়েশনে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে এখানে যেটা যেটা বলতেছেন যে চায়না বা ভারত রুষ্ট হবে, এখানে এই জিনিসটা হচ্ছে আমরা যে সাপোর্টটা দিব, অনেকের করিডোর সম্বন্ধে ধারণা নাই। করিডোরটা কি হবে? করিডোর হবে হচ্ছে কক্সবাজার, মহেশখালী, পুরানা আরাকান রোড হয়ে মায়ানমারের সীমান্ত পর্যন্ত। এইটাই হবে আমাদের রেসপন্সিবিলিটি, মানবিক করিডোর। আমরা আমাদের দেশের ভিতরে যদি আমরা একটা মানবিক করিডোর দিই, এবং এটা যদি তখন আরাকানে ঢুকবে, এই আরাকানের রেসপন্সিবিলিটি বাংলাদেশ আর্মি বা বাংলাদেশের না, এখন পর্যন্ত না। যদি না ইউএন কোন রেজলিউশন পাস করে এখানে এই করিডোরটাকে নো ফ্লাই জোন বা আরো অন্যান্য যে সমস্ত সাপোর্ট আছে ডিমিলিটারাইজ জোন হিসেবে ঘোষণা করে, এটার মধ্যে যদি বাংলাদেশের জুডিশিয়াল যে বাংলাদেশ বা অন্যান্য ইউএন পিস কিপিং অপারেশন যদি লঞ্চ করে যে এরা এই মানবিক করিডোরটা অপারেট করবে, তখন আমাদের আসতে পারে। কিন্তু আমরা যদি তখন হইও, এটা হবে ইউএন এর আন্ডারে। সো এখানে আমাদের মানে আমাদের সার্বভৌমত্বের মধ্যে কোনো হুমকি হওয়ার কোনো সুযোগই নাই যদি আমরা আমাদের বর্ডার পদ্ধতি দেখি। বাট ফার্দার কি হবে সেটা আমরা জানি না। এখানে বুঝতে হবে যে আমরা যদি এই জিনিসটা এখন মানবিক করিডোরটা না দেই, আমাদের সামনে এই আরাকান আর্মি কন্ট্রোল করতেছে হচ্ছে এই আরাকান অঞ্চল। ওখানে যে ফেমিনটা হবে, ফেমিনের পরে এখন যারা এই যে গত 6 মাসে যারা এসছে সাগর, এই নদী পার হয়ে, নাফ নদী দিয়ে সাগর দিয়ে কিছু লোকজন একদম সাঁতরে পার হয়ে আসে, এবং ওই কারণে এটা আসবে তাদের নিরাপত্তার জন্য, তাদের ক্ষুধা এবং নিরাপত্তা দুইটার সাথে একসাথে মিলে আরো ইনফ্লাক্স হবে। সো আমরা কি আরো এদেরকে ইনফ্লাক্স চাই যে তারা আমাদের রোহিঙ্গা আরো ইয়াটা বৃদ্ধি করুক? এটা তো চাই না। এটা যদি না করি, আমাদেরকে এই মানবিক করিডোরটা সহায়তা দিতে হবে। হ্যাঁ, মোস্তাফিজ ভাই, আমি একটু, মোস্তাফিজ ভাই আপনার আলোচনা খুবই আমাকেও সমৃদ্ধ করলো। আমরা যদি ওই শর্ত দেই যে জাতিসংঘ একমাত্র মানে খাদ্য সামগ্রী ছাড়া কোনো সৈন্য এখান দিয়ে যাবে না, তাহলেই তো আমাদের আর কোনো ঝামেলা নেই। কারেক্ট। এবং এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো, কারণ আমাদের কন্ট্রোলে থাকবে হচ্ছে আমাদের বর্ডার পর্যন্ত, এখন পর্যন্ত যদি না ইউএন ফার্দার এসকেলেট করে এই অপারেশনটা। সো আমি বলতে চাচ্ছি যে আমরা এই মায়ানমারের যে ডিপ্লোমেসি এখন পর্যন্ত করেছি, যেটা এইটা একটা ফেলিউর ডিপ্লোমেসি, কারণ আমাদের কোনো স্ট্রেংথ গ্রাউন্ডে নাই। আমরা যদি গ্রাউন্ডে ট্রুপস কমিটেড করি, আমাদের তখন একটা স্ট্রেংথ থাকবে। আমাদের অনেক আগেই উচিত ছিল আরাকান আর্মির সাথে যোগাযোগ করা। আরাকান আর্মি 22 সালে আমাদের অফারটা আমরা নেই না, এটার জন্য ভুল করেছি। এই কারণেই আমরা এই যে এখন যে আচ্ছা, এখন যে আরাকান আর্মি যে স্ট্রেংথ বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা এখন আরাকানদের ব্যাপারে, কারণ কি তারা তাদের সাথে যুদ্ধ করেছে। সো এরকম একটা সিচুয়েশনে আমরা যদি গ্রাউন্ডে যদি কমিটেড না থাকি, ইভেন লেফটেন্যান্ট জেনারেল মাহবুব স্যার বলেছিল যে 2024 সালে যখন ওদের প্রায় 300 লোক আমাদের দেশে ঢুকে পড়েছে, 3 সপ্তাহ ধরে বর্ডারটা খালি ছিল, আমরা ইচ্ছা করলেই পারতাম যে আমাদের
এখানে অনেকে বলতে পারেন যে আমরা একটা স্বাধীন দেশে কিভাবে ঢুকে যাব। এই সিচুয়েশনে আমরা তো নিজেদেরকে দেশ দখল করতে যাচ্ছি না। তারা আমরা ওরা মায়ানমারের একটা এনক্লেভ দখল করে ওখানে আমরা আমাদের রোহিঙ্গাদের ওখানে শিফট করতে পারতাম। এটা তাদের দেশ। এবং তখন তারা এটা ডিনাই করতে পারতো না। মাহফুজ তো এটা খুব স্ট্রংলি এবং খুব রাইটলি বলেছেন। এখানে যারা ডিপ্লোমেসি বুঝেন না, একটা জিনিস বুঝতে হবে যে ডিপ্লোমেসির মধ্যে স্ট্রেংথ যদি না থাকে, আপনার যদি স্ট্রেংথ না থাকে কেউ আপনাকে পাত্তা দিবে না। আপনি চাচ্ছেন কি রোহিঙ্গাকে ফেরত পাঠাবেন, আপনাকে এখানে কে হেল্প করবে? আপনি যদি কমিটেড না থাকেন, আমি মনে করি যে এখন বর্তমানে আমেরিকার একটা ইন্টারেস্ট আছে বার্মা এক করার জন্য, এবং এখানে বাংলাদেশ আর্মি ট্রুপ ফিজিক্যালি তো ওখানে কোনো ইয়াতে অংশগ্রহণ করতেছে না। সো এখানে চায়না বা ভারতের আমাদের উপরে বিলা হওয়ার কোনো কিছু নাই। একটা জিনিস বুঝতে হবে ডিপ্লোমেসিতে, একটা জিনিস দেখেন, অনেকেই এখন বলেন যে এই প্রফেসর ইউনিসের সরকার হচ্ছে আমেরিকা সাপোর্টের সরকার। আচ্ছা একটা জিনিস দেখেন, যখন গাজাতে হামলা হলো বা ঢাকাতে কি পরিমাণ সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে কি পরিমাণ গাজা ইসরায়েলি বিরোধী হয়েছে, এটা কি প্রফেসর ইউনূস সরকার কি থামানোর চেষ্টা করেছে? করেনি। কারণটা হচ্ছে এইটা বাংলাদেশের মেইন হার্ট গোজ উইথ দ্য গাজা পিপল। সো আমেরিকাও বুঝতে পারবে যে এখানে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা কি। সো এখানে প্রফেসর ইউনূস কোনো আমেরিকাকে খুশি করার চেষ্টা করতেছে না। বাংলাদেশের জন্য যেটা বেস্ট রেজাল্ট আনবে ওইটাই করতেছে। আমি মনে করি এই করিডোরের ব্যাপারটা যদি একটা সেমিনার সিম্পোজিয়াম দিয়ে যদি আগে এবং সমস্ত রাজনৈতিক দলকে করা হইতো, একসাথে করা হইতো, তাহলে বেটার হইতো। বাট এই ডিলটাতে দেয়ার আর অল সাম অফ দেম আর হিডেন রুলস, আর কিছু হচ্ছে ওভারটলি রুলস। আমি মনে করি যে এই দুইটার সমন্বয়ে প্রফেসর ইউনূস যে করিডোরের যে ডিসিশনটা নিয়েছে, দিস আ পারফেক্ট ডিসিশন, এবং এটা বাংলাদেশের জন্য বেস্ট। এবং যারা রাজনৈতিক দলের লোকজন যারা এটা জানে না, প্লিজ এটা নিয়ে যারা জানে তাদের কাছে জানুন, এবং যারা এই ব্যাপারে বেশি বিজ্ঞ, আমি ইয়া ধরে বলতে যারা অনেক এটা নিয়ে বেশি জানে, তারা শুধু এইটা হলে এটা হলো, প্লিজ বলেন যে বাংলাদেশের জন্য কোনটা ভালো। থ্যাংক ইউ।